গুড মর্নিং সবাইকে, স্বপ্নময় ট্রাভেল ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। এখন বাজে 6:30। আজ বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গায়। আজ যাচ্ছি আমার দেশবাড়ি সুন্দরবন। তো সোনারপুর থেকে আমার বাড়ি হলো 90 কিলোমিটার। সময় লাগার কথা 2 ঘন্টা 2.5 ঘন্টা, ও সেটা লেগে যাবে 4.5-5 ঘন্টা, কারণ দুখানা নদী পার হতে হবে। তো 1 বছর বাদে আমার বাড়িতে যাচ্ছি। আজ 15ই জুলাই 2024। আষাঢ় মাস শেষ হতে চললো, এখনো পর্যন্ত বৃষ্টি সেইভাবে হচ্ছে না, টুকটাক করে বৃষ্টি হচ্ছে। এখন আছি হচ্ছে চাম্পাহাটি উত্তর ভাগের রাস্তায়। এখান থেকে উত্তর ভাগে গিয়ে বারুইপুর ক্যানিং রোডে উঠবো। এই রাস্তাটাও আমার খুব সুন্দর লাগে, একদম গ্রামের ভিতর দিয়ে। দেখো চারিদিকে সবুজ হয়ে আছে, আকাশে 1 ফোঁটাও মেঘ নেই এখন, শরৎকালের মতো আকাশ। প্রায় 1 বছর বাদে বাড়ি যাচ্ছি। অনেকদিন বাড়ি যাই না, আর একটু দরকারও আছে। দরকার বলতে যাচ্ছি মধু আনতে। বছরে মোটামুটি 1-2 বার করে যাই মধু আনতে। সুন্দরবনের মধু তো খুবই বিখ্যাত, সবাই জানো। আর মধুটা আমাদের বাড়িতে রেগুলার খাওয়া হয় সর্দি কাশির জন্য। মধুও শেষ হয়ে গেছে, বাড়ি যাই না অনেক দিন, ভাবলাম ঘুরে আসি। আর এই সময়টা খুব ভালো লাগে এই নদী এলাকায়, কারণ বর্ষাকালে তো বর্ষাকালে বেরোতে ভালো লাগে, বৃষ্টিটা না হলেই ভালো। ও 3-4 দিন আগে ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসলাম। সে ভিডিও তোমরা সবাই দেখছো, অনেকেই পছন্দ করেছো। আর সবাই একটু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ স্বপ্নময় সাবস্ক্রাইব ফলো করে দিও, দিয়ে পাশে থেকো, সাথে থেকো। ওই এখান থেকে সন্দেশখালি বলে একটা জায়গায় যাব, পুরো রাস্তাটাই ভালো, কোথাও খারাপ নেই। তারপরে গিয়ে 2টো খেয়া পার হতে হবে, সময়টা লেগে যায় ওই খেয়া পার হতেই। হ্যাঁ, এই রাস্তাটাকে তো খুব সুন্দর করে দিয়েছে। লাস্টবার এসেছিলাম তখন অনেক গাড্ডা ছিল। তো এই এসে গেছি উত্তর ভাগ। আমার ডান দিকে হচ্ছে বারুইপুর চলে যাচ্ছে, আর বাম দিকে ক্যানিং। চলে এলাম মেন রোডে। এখান থেকে ক্যানিং 15-20 মিনিট। সুন্দরবন অঞ্চলে যাওয়ার জন্য 2খানা প্রধান সড়ক পথ। একটা হলো সায়েন্স সিটি ঘটকপুকুর মালঞ্চ হয়ে আসছে, আর একটা এই বারুইপুর ক্যানিং রোড। তো এই বারুইপুর ক্যানিং রোডটা একদম রেল লাইনের সমান্তরালে যাচ্ছে। গিয়ে ক্যানিং থেকে সব জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, মানে গোয়াতখালি, ঝড়খালি, বাসন্তী, তারপরে ওদিকে ধামাখালি। বাই রুট যারা আসে গাড়িতে, তারা বাসন্তী হাইওয়ে ধরেই আসে, এই রাস্তায় অতটা আসে না। এই রাস্তায় লোকাল বাস, অটো প্রচুর পরিমাণে চলে। তো আমাদের সোনারপুর থেকে এটাই আমাদের সুবিধা হয়, বাসন্তী হাইওয়ে দিয়ে গিয়ে অনেকটা ঘুরপথ হয়ে যায়। এটা ক্যানিংয়ের অটো স্ট্যান্ডের রাস্তা। এখান থেকে আমরা ক্যানিং ব্রিজ মানে মাতলা ব্রিজ ধরবো। দেখতে পাচ্ছ দুপাশে অনেক রকমের দোকান আছে, যেহেতু প্রচুর লোক এটা দিয়ে যাতায়াত করে, ওই জন্য এখানে ভালোই দোকানপত্র আছে। আর এই সোজা গেলে হচ্ছে আগে খেয়াঘাট ছিল, এখন তো বন্ধ, কারণ ব্রিজ হয়ে যাওয়ার পরে একদম ওটা হয়ে গেছে, অফসাইড হয়ে গেছে। এখানে আবার জ্যাম হয়ে গেছে। ক্যানিংকে তো গেটওয়ে অফ সুন্দরবন বলে। সুন্দরবন অঞ্চলে যাওয়ার জন্য এই ক্যানিংয়ে এসে যাবতীয় সব জায়গার গাড়ি পেয়ে যাবে।
সুন্দরবন অঞ্চলে ঢোকার জন্য মোটামুটি এদিকে ক্যানিং আর ওদিকে নামখানা বকখালি ওই সাইডটা। আমার এই বাম সাইডে এগুলো সব ফিশারি আর ম্যানগ্রোভের জঙ্গল। এটা হচ্ছে ম্যানমেড, প্রাকৃতিকভাবে হয়নি। এখানে একসময় ভাঙন লেগেছিল, মানে ভেঙে যাচ্ছিল, ওই জন্য প্লান্টেশন করেছে। করে এখন এই বাম সাইডে অনেক বড়, পুরো চরটা জুড়েই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল হয়ে গেছে। ব্রিজ থেকে ভালোই দেখা যায়। তো এই ব্রিজটা হয়ে যাওয়ায় যে সাধারণ মানুষের কী উপকার হয়েছে, আগে এই নদী পার হতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যেত। জোয়ার থাকলে মোটামুটি 1 ঘন্টা, আর ভাটা থাকলে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যেত। কারণ হেঁটে পার হতে হতো, মাঝখানে অল্প জল থাকতো, সেখানে আবার নৌকো, তারপরে আবার হেঁটে, মানে সে এক সময় যা কষ্ট করেছি আমরা, পুরো হাঁটুর ওপরে পাঁক থাকতো। আর এই যে নদীটা, এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে পরে আবার মাঝখানে একটা দ্বীপ হয়ে গেছে। দেখো এই পাশে একটা নদী, ও পাশে একটা নদী, মাঝখানে এই জঙ্গল হয়ে গেছে। মানে আস্তে আস্তে নদীটা এখানে বন্ধ হয়ে যাবে। আর এই ব্রিজের ওপাশেই আর একটা ব্রিজ হচ্ছিল, রেলের ব্রিজ, শুধু প্লেয়ারগুলো করে ওইভাবে বন্ধ হয়ে আছে। কবে তৈরি হবে, কবে রেল লাইন আসবে, এদিকে প্রজেক্টটাই বোধহয় বন্ধ হয়ে গেছে। ও ক্যানিংয়ের এপারের নাম হচ্ছে ডকঘাট। কারণ ডকঘাট হচ্ছে একটা সময় এখানে জাহাজ আসতো, ইংরেজ আমলে এটা বড় ঘাট ছিল, ওই জন্য এপারের নাম হচ্ছে ডগের ঘাট। এখানে মোটামুটি একটা বাণিজ্যের কেন্দ্র ছিল। এই অঞ্চলে হচ্ছে ক্যানিং, আর একটা হচ্ছে ওদিকে হাসনাবাদ, আর ওদিকে ডায়মন্ড হারবার, এইগুলো সব বন্দর এলাকা ছিল। ও ডায়মন্ড হারবারে গেলে তো এখনো পর্যন্ত হচ্ছে সেই সব পুরাতন দিনের ধ্বংসাবশেষ দেখা যায়, বিভিন্ন কেল্লার, তারপরে লাইট হাউস, এগুলোর এখনো আছে। এই সেদিন ঘুরে আসলাম, সে ভিডিও তো তোমরা দেখছো, ওতেও বলেছি, দেখিয়েছি। না দেখে থাকলে সবাই একবার স্বপ্নময় ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে ঘুরে এসো, ওখানেই দেখতে পাবে। আর ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো এখান থেকে সোজা যেতে হবে সরবেরিয়া হয়ে ধামাখালি। এটা হলো হসপিটাল মোড়। ডান দিকে চলে যাচ্ছে বাসন্তী, সোনাখালি, ঝড়খালি, গদখালি, আর আমরা যাব সোজা। তো এই ঝড়খালি, গদখালি এগুলো তো অনেকের কাছেই পরিচিত নাম, যারা সুন্দরবনে ঘুরতে আসো। কারণ গাড়ি নিয়ে আসলে বা বাসে আসলে সোজা ওই জায়গায় চলে যাও, গদখালি, সোনাখালি, বাসন্তী বা ঝড়খালি, গিয়ে ওখান থেকে লঞ্চ ভাড়া করে সুন্দরবনে ঘুরতে যায় সবাই। এবার এখান থেকে একদম ফাঁকা রাস্তা। সায়েন্স সিটি 72 কিলোমিটার। আমরা তো সায়েন্স সিটি যাব না, আমরা তার আগে ডান সাইডে কাট নেব। আমার বাড়ির কথা তোমাদের কিছু বলা হয়নি, মানে দেশ বাড়ির কথা। তো আমার দেশ বাড়ি হলো সুন্দরবনের গোসবা থানা, তার একটা গ্রাম হলো কুমিরমারি। তো আমার জন্ম, বেড়ে ওঠা সব ওখানেই। ও গ্রাম থেকে আমি চলে যাই মোটামুটি ক্লাস 7 না 8-এ হোস্টেলে চলে যাই, কালীনগর বলে একটা জায়গা। তারপরে সেখান থেকে মাধ্যমিক দিই, মাধ্যমিক দেওয়ার পরে কলকাতায় চলে আসি, মানে সোনারপুরে চলে আসি। এখানে একটা স্কুলে 11-12-এ ভর্তি হই। তো তারপর থেকেই তো সোনারপুরে। আর সুন্দরবনে ওইখানেই বাবা স্কুলে জব করতো, 2014 সালে রিটায়ার হয়ে গেছে। তারপরে সবাই এখানে চলে আসে। তো আমি মোটামুটি সেই ঘর ছেড়েছি 2007 সালে। তার আগে অবধি ওখানেই থাকতাম। এখন সব কিছুই আমাদের বাড়ি, ফ্যামিলি সবই সোনারপুরে, কিন্তু বাড়ি ঘর বলতে আমি এখনো আমার ওই সুন্দরবনের বাড়িটাকেই বুঝি। তো সময় পেলেই ওখান থেকে ঘুরে আসি। আগে অনেক যাওয়া হতো, এখন আর সেইভাবে যাওয়া হয়ে ওঠে না। ও আগে তো কোনো ওকেশন হলেই
মোটামুটি আমার দেশে যেতে হতো। তারপরে আমফান ঝড়ে পুরো ঘর ভেঙে যায়, তারপর থেকে আর সেইভাবে ওকেশনে যাওয়া হয় না। এমনি রিলেটিভ সব ওখানে আছে, জেঠু কাকু পিসি সবাই ওখানে, থাকার জায়গার অভাব নেই। কিন্তু সব জায়গায় খাওয়া দাওয়া করি, আমার নিজের ঘর না হলে ঠিক কমফোর্টেবল ফিল হয় না, ওই জন্য ওকেশানগুলোই আর যাওয়া হয়ে ওঠে না। তবু এখন ওই বছরে 1-2 বার করে যাই। তো যেখানেই ঘুরতে যাই, পাহাড় জঙ্গল সমুদ্র, সে ভালো লাগা আলাদা জায়গায়, আর দেশ বাড়ি যাওয়ার একটা আনন্দ আলাদা জায়গায়। বহুদিন পর পর সব কাছের মানুষগুলোর কাছে যাওয়া, যেখানে বড় হয়েছি, পাড়ার লোক বন্ধু সবই ওখানে। মানে ছোটবেলাটা পুরোটাই সুন্দরবনে কেটেছে আমার। এ বাবা, বৃষ্টি চলে আসছে তো ঝিরঝির করে। থাক, এখন রেনকোট পরবো না। সকালবেলা আকাশে মেঘ ছিল না, যত নদীর দিকে এগোচ্ছি তত মেঘ করে আসছে, সামনে প্রচুর মেঘ। খেয়াতে বৃষ্টিটা না আসলেই হলো। খেয়াতে বৃষ্টি আসলে সব গুছিয়ে গেছে, ব্যাগে ভরা, ঝামেলার বিষয়। একে সেরকম বুঝলে খেয়াতে ওঠার আগে রেনকোট পরে নেব। এই রাস্তাটা যেহেতু কলকাতার সঙ্গে কানেক্টিং, দারুণ রাস্তা করে দিয়েছে। এখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে সরবেরিয়া বাজার থেকে, আর সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে। এখান থেকে আর 9 কিলোমিটার ধামাখালি। ধামাখালিতে গিয়ে নদী পার হতে হবে। ওই নদীটা পার হতে প্রায় 40-45 মিনিটের উপরে নিয়ে নেয়। সরবেরিয়ার পর থেকে এই 9 কিলোমিটার পুরোটাই ফিশারির মাঝখান দিয়ে রাস্তা। দেখো দুপাশেই ফিশারি বড় বড়, এটা পুরোটাই এইরকম। এখানে হচ্ছে বাগদা চাষ হয়, আমরা বাজারে যে বাগদা চিংড়ি খাই এইসব জায়গা থেকেই যায়। এগুলো সব নোনা জলের ফিশারি। তো আমার গ্রামটার এক পাশে হচ্ছে রায়মঙ্গল, আর এক পাশে হচ্ছে সামনেই সুন্দরবনের মরিচঝাপি। তো তর্ক বিতর্ক তো আছে মরিচঝাপি নিয়ে, সবার মোটামুটি চেনা কম বেশি। তো ওই মরিচঝাপি ঘটনার সঙ্গে আমার গ্রাম ওতপ্রোতভাবে জড়িত একদম। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সবাই মতামত জানিও বা পাশে থেকো। সেটা হচ্ছে ভাবছি সুন্দরবন ট্যুর অ্যারেঞ্জ করব। যখন এই বাড়ি যাই বা আমার সুন্দরবনের কথা লিখি, অনেক বন্ধুরা যাওয়ার কথা বলে বা কিভাবে যাওয়া যেতে পারে ব্যবস্থা করে দিতে পারে। ও এতদিন সেরকম কিছু ভাবিনি, এবার ভাবছি যে সুন্দরবন ট্যুর অ্যারেঞ্জ করব। তোমরা সবাই জানিও সুন্দরবন ট্যুর অ্যারেঞ্জ করলে আসবে কি না। এটা এখন প্রাথমিক পর্যায়ে ভাবনা চিন্তা চলছে। সেই সুন্দরবন অঞ্চলে মানে ওখানে সব চেনা জানা, ভটভটি বলো বা লঞ্চ বলো, থাকার জায়গা বলো, সেরকম সবই ব্যবস্থা একটা হয়েছে, ব্যবস্থা করে দিতে পারবো। মানে এতদিন থাকার জায়গা ছিল না আমার চেনা জানা আর কি, বাইরের লোক গিয়ে, এখন গিয়ে থাকার জায়গার একটা ব্যবস্থা হয়েছে। আমার গ্রামে নয়, সুন্দরবনের অন্য একটা গ্রামে। ওই জন্য ভাবছি যে একটা অ্যারেঞ্জ করলে কেমন হয়। এই সময় তো বর্ষাকাল, এখন সব ইলিশ উৎসব চলছে, প্রচুর লোকজন যাচ্ছে। আগে একটা সময় শুধু শীতকালেই সুন্দরবন ট্যুর হতো, এখন সারা বছরই মোটামুটি সুন্দরবন ট্যুর হচ্ছে। আর বর্ষাকালেও ভালোই লোকজন যাচ্ছে ইলিশ উৎসব করতে। এই সময় ভালোও লাগে, আর একদম বর্ষার দিনে নদীতে লঞ্চে করে বসে ঘোরা আর খাওয়া দাওয়া। চলো আজকে একদম রায়মঙ্গলের পাড়ে নিয়ে যাব তোমাদের, মরিচঝাপিটা দেখাবো নদীর এপার থেকে। আশা করছি ভালো লাগবে।
ও সুন্দরবন ট্যুর তো অনেকেই করায়, অনেকভাবে করায়। যেহেতু আমার ওখানে জন্ম, বেড়ে ওঠা, আশা করছি তোমাদের একটু অন্যভাবে, আলাদাভাবে দেখানোর চেষ্টা করব। তোমরা শুধু পাশে থেকো, সাথে থেকো, কারণ আমি নিজেও একটু অন্যভাবে ঘুরতে ভালোবাসি। আশা করছি যারা আমার সঙ্গে যাবে তাদেরও অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করব। আমার গ্রামের বাড়িতেই থাকার ব্যবস্থা হয়ে যেত যদি বাড়িটা থাকতো। আসলে আইলার সময় একবার ভেঙেছে, তারপরে হচ্ছে আবার করে নতুন করে করেছিলাম। তারপরে আবার আমফান হলো, বুলবুল হলো, মানে আমফানেই একদম পুরো ঘরটাই পড়ে গেল। তো ভেবেছি আর নতুন করে এখন ঘর করব না, যদি করার হয় একেবারে পাকা করে করার ইচ্ছা। কারণ সেই মাটির বা অ্যাডভেস্টাসের করলে আবার ভাঙবে, ঝড় হবে। ওর থেকে একেবারে পাকা করে করার চিন্তাভাবনা আছে পরবর্তীকালে। সুন্দরবন অঞ্চলে সব থেকে বেশি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এই কুমিরমারি, সাতজেলিয়া, তারপর মোল্লাখালী, এই অঞ্চলগুলো। আইলাটা তো পুরোটাই আমাদের গ্রামের ওপর দিয়ে গেছে। আমাদের গ্রামের ওপরে পুরো রায়মঙ্গলের চাপটা পড়েছে। তারপরে আস্তে আস্তে এপাশে মোল্লাখালী, সাতজেলিয়া আছে। কম বেশি সুন্দরবন অঞ্চলের সব জায়গায় ক্ষতি হয়েছে, তবে বেশি ক্ষতি হয়েছে আমাদের ওইসব এরিয়াগুলো। আর আয়লার সময় তো আমি বাড়িতেই ছিলাম, সে বিশাল এক ঘটনা। আয়লার সময় মনে আছে, মাধ্যমিকের পরপরই আমি বাড়িতে আছি, আর বাবা মা এই সোনারপুর বাড়িতে চলে এসছে। আমাকে অনেকবার বলেছিল যে চল, ওয়েদার খারাপ, ও বাড়িতেই চল। তো বাবা তখন স্কুলের কাজে এখানে চলে এসেছিল। তো আমি বলি না, আমার তখন ভালো লাগতো না এখানে। তো এরকম আয়লার দিন সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আর আমি ঘরেই শুয়েছিলাম, মাটির ঘর ছিল। তো বেলা 9টার দিকে আমার এক ভাইপো, সে এসে বলে বাবাই চল, ও পাশে নদী ভেঙে গেছে, দেখে আসি। তো ঘর থেকে বের হয়েছি, দেখি না দূরের থেকে মানে জল আসছে, সামনে একদম শুকনো মাঠ, আর দূর থেকে একটা মানে প্রায় লাইট পোস্টের সমান উঁচু হয়ে জল আসছে। তো দেখে তো ঘাবড়ে গিয়েছিলাম, কারণ কোনোদিন আমাদের বাড়ির ওই সাইডটায় বন্যা হয়নি, কারণ আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের একদম মিডিলে। তো তাড়াতাড়ি করে ঘরে এসেছিলাম। ঘরে এসে মানিব্যাগ, ফোন, বাবার কিছু কাগজপত্র নিয়ে মামার বাড়ি চলে গেছিলাম। মামার বাড়ি কাছে, পাকা বাড়ি, ওখানে চলে গেছিলাম। আইলার কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রায় 24 ঘন্টা বা 30 ঘন্টা না খেয়েছিলাম, ইভেন জল পর্যন্ত খেতে পারিনি। কারণ টিউবওয়েল টয়েল সব ডুবে গেছিল, আর বাড়িতে যা জল ছিল মামার বাড়িতে তোলা, সেটা হচ্ছে সব গ্রামের লোকরা অনেকেই ছিল, সবাই মিলে খেয়ে ফেলেছিল। তো যখন 30 ঘন্টা বাদে মামার বাড়ি থেকে নিজের বাড়িতে আসলাম, দেখলাম শুধু ঘরের চালটা দেখা যাচ্ছে, আর পুরো ঘরটা ভেঙে গেছে জল। তারপরে এদিক থেকে দাদারা গিয়ে বোটে করে গিয়ে খাবার জল নিয়ে গেছিল, এ সব বাড়ির সবাইকে দিয়েছিল, আর আমি ওই বোটে চলে এসেছিলাম। সেই কথা ভাবি এখনো। আমফানে টামফানে ঝড়টা বেশি হয়েছে, কিন্তু আইলায় অতটা ঝড় হয়নি, জল বাঁধ ভেঙে পুরো জল হয়ে গেছিল। যদি ওই রকম আমফানের মতো জোরে ঝড় হতো তাহলে প্রচুর লোক মারা যেত। এমনি আমফানে এই আইলায় অনেক লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে, যা গরু ছাগল ছিল সব মারা গিয়েছিল। আমফান, বুলবুল, এগুলোতে হচ্ছে ঘর ভেঙেছে, জল ঢোকেনি, ঝড়ে ঘরটার ভেঙে গিয়েছে, কিন্তু আইলার সময়টা একদম ভাসিয়ে দিয়েছে জলে। সেই 2009 সালে আইলা হয়েছে, এখনো পর্যন্ত আমাদের ওইসব জায়গায় ঠিকঠাক চাষ হয় না, তা পুরো নোনা জল ঢুকে গিয়েছিল। তো আর নোনা মাটিতে, নোনা জলে সেইভাবে চাষ ভালো হয় না। সুন্দরবন অঞ্চল কোনো কালেই কারো নজর ছিল না, কোনো সরকারি এখনও নেই।
নদী বাঁধগুলোর যা অবস্থা, ও চিরকালীন একই অবস্থা, আর ও কোনোদিন ঠিকও হবে না। আর প্রতিবার বর্ষায় তো এমনি টুকটাক ভেঙে জল ঢোকে। আমি এখন যে জায়গাটা আছি অনেকটা হচ্ছে ধনুষ্কটির মতো জায়গা, মানে আমি ওর সঙ্গে কম্পেয়ার করছি না, কিন্তু এটা একটা সরু রাস্তা চলে গেছে, আর এপাশেও নদী এপাশেও নদী, দেখো দেখা যাচ্ছে না, কিন্তু একদম এই ঘরগুলোর ওপাশেই হচ্ছে নদী, আর এপাশে তো এই নদী দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে এই সরু জায়গাটা ঢুকে গেছে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার কথা মনে উঠতেই কবে যাব সাউথ ইন্ডিয়া, আমার ড্রিম প্লেস। চলো, ধামাখালি চলে এসেছি। এই ধামাখালিটা একটা জংশন এরিয়া আর কি, মানে এখান থেকে এসে যত নদীপথে সব এই সুন্দরবনের দ্বীপগুলোতে যাচ্ছে ভটভটি, মানে যোগাযোগের প্রধান মাধ্যম হলো এই ভটভটিগুলো। সবাই এখানে বাস বা অন্যান্য গাড়িতে আসে, এসে এখান থেকে ভটভটি করে নিজের নিজের গ্রামে চলে যায়। এখান থেকে আমার বাড়ি 3 ঘন্টা লাগে ভটভটিতে। তো আমরা তো নদীপথে যাব না, ওপর দিয়েই যাব। সোজা গেলে হচ্ছে বোটঘাট, আর এই পাশে হচ্ছে খেয়াঘাট। এখানে খেয়াতে ওঠার আগে টিকিট করে নিতে হবে। কত? দুজনের বাইক? হ্যাঁ, চলো এই ঘাট দিয়ে নিচে নামতে হবে। নিচে নেমে ওই খেয়া রয়েছে, এইখানটা নিচে নামাতে আমার ভয় লাগে। এটা ঠিক আছে, এই সামনে গিয়ে নিচে নামাতে হবে। আর এই যে বোট ঘাটটা, এখান থেকে সব বোটগুলো যাচ্ছে। পারবো নামাতে? অভ্যাস নেই কিন্তু, ধরবে। সামনে ব্রেক ছেড়ে দিন, সামনে ব্রেক ছাড়ুন। তুষখালি? হ্যাঁ, তুষখালি। এইটা পার করতে গেলে আমার বুক কাঁপে। দেবো? সোজা দেবো?